হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল ক্যারিয়ার গাইড লাইভ। তোমরা জানো আমাদের পলিটি সেশন চলছে। আমরা পলিটির নতুন সেশন স্টার্ট করেছি, নো ইউর কনস্টিটিউশন। নো ইউর কনস্টিটিউশনে আমাদের ফার্স্ট সেশনে আমরা কনস্টিটিউশন কি সেটা বুঝেছি। কনস্টিটিউশনের যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল সেটা সম্পর্কে ব্রিফ ইন্ট্রোডাকশন আমাদের হয়েছে। আমরা লাস্ট যেটা দেখেছি সেটা কনস্টিটিউশনের অ্যাকচুয়াল যে শুরু জার্নি, যেটা শুরু হচ্ছে মানে বাড়িয়ে চাড়িয়ে যেখান থেকে কনস্টিটিউশনের ডিমান্ড হচ্ছে, এবং কনস্টিটিউশনের ডিমান্ডের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভা যারা কিনা কনস্টিটিউশন তৈরি করবে, সেই কথা কে বলেছিল? 5 মিনিট রিভিশনের জন্য রাখছি। 1934-এ এম এন রয় বলেছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আমাদের দরকার। কিসের জন্য দরকার? কনস্টিটিউশন তৈরি করবার জন্য। তারপরে 1935-এ আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অফিসিয়ালি ডিমান্ড রাখে যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দরকার। কার সামনে রাখে? ব্রিটিশার্সদের সামনে। আমরা সেই পর্যন্ত দেখেছি। আমাদের সেশনের আজকে সেইখান থেকে আমাদের সেশন স্টার্ট হবে, ঠিক? চলো তাহলে 1935 পর্যন্ত আমরা দেখেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। সেখানে কি বলা হয়েছিল? তিনটে রাউন্ড টেবিল, তিনটে গোল টেবিল বৈঠক। সেই বৈঠকের পরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ভারতবাসীদের একটা বিরাট পাওনা ছিল সেই সময়টাতে, সেটা আমরা জানি। তারপরে যেটা এসছে সেটা আমরা এখন দেখবো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যেটা এলো সেখানে কি বলা হয়েছে, কেন বলা হয়েছে। দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে বলা হয়েছে দিস অ্যাক্ট প্রোভাইডেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান অল ইন্ডিয়া ফেডারেশন কনসিস্টিং অফ দ্য প্রভিন্সেস অ্যান্ড প্রিন্সলি স্টেটস অ্যাজ দ্য ইউনিটস। ঠিক আছে, আচ্ছা একটুখানি জায়গাটা বুঝবে যে কি গল্প চলছে, ফেডারেশন কি, ইউনিয়ন কি, আর আমরা কি তৈরি করেছি, ওরা কি সাজেস্ট করছিল। অনেক ঝামেলা, অনেক কিছু করার পর 1934-এ এম এন রয় বলল, সেই ভদ্রলোক আমরা দেখেছি আগের দিন। 1934-এর পরে 1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এলো। ব্রিটিশার্সরা খুব সুন্দরভাবে একটা আমাদেরকে সাজেস্ট করলো যে ভাই তোমরা ফেডারেশন তৈরি করো। আমরা আজকের ডেটে কি, ভারতবর্ষ আজকের ডেটে ইউনিয়ন কোথায় বলা আছে? আর্টিকেল 1 এর মধ্যে বলা আছে। আমরা পরবর্তীতে যখন আর্টিকেল 1 পড়বো সেখানে একদম সমস্তটা এক্সটেন্সিভলি স্টাডি করবো যে কি ব্যাপার, কেন আমরা ইউনিয়ন তৈরি করেছিলাম। তাহলে ফেডারেশন সাজেস্ট করা হচ্ছে। ফেডারেশন আর ইউনিয়নের মধ্যে তফাৎ কি, এইটা আগে আমরা বুঝি। দেখো, ফেডারেশনে স্টেট বা রাজ্যগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়, আর ইউনিয়নের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক বেশি পাওয়ারফুল হয়, ইউনিয়ন অনেক বেশি পাওয়ারফুল হয়। যদি খুব সহজে জিনিসগুলোকে বুঝতে চাই তাহলে ফেডারেশন মানে এইরকম একটা ব্যাপার, ধরো একটা ফ্ল্যাটের মধ্যে 5টা ফ্যামিলি থাকে, তারা তাদের প্রয়োজনে তারা এক কাট্টা হয়ে বসবাস করতে শুরু করলো। ঠিক আছে, সবার সাথে সবাই কোঅপারেট করে এক কাট্টা হয়ে বসবাস করতে শুরু করলো। দ্যাট ইজ দ্য ফেডারেশন। মানে আমি আমার প্রয়োজনে আমাদের যে বন্ধুরা আছে বা প্রতিবেশীরা আছে তাদের সাথে এক কাট্টা হয়ে একটা সংগঠন তৈরি করছি, দ্যাট ইজ দ্য ফেডারেশন। ঠিক আছে। ইউনিয়ন জিনিসটা কি? ধরো কথার কথা, এক মানুষের 5টা ছেলে আছে, ঠিক আছে, একটা পিতা আছে, এক বাবা আছে, তার 5খানা ছেলে আছে। বাবা বললো যে তোমরা ঝগড়া করো, লড়াই করো, যা খুশি তাই করো, তোমরা কোনোভাবেই সেপারেট হতে পারবে না, তোমাদের একসাথেই থাকতে হবে। দ্যাট ইজ দ্য ইউনিয়ন, যেটা ভারতবর্ষ। ভারতবর্ষের ক্ষেত্রে কি, ভারতবর্ষে কিন্তু ফেডারেশন নয়, সুতরাং স্টেট অনেক বেশি পাওয়ারফুল নয়, ইউনিয়ন বা সেন্ট্রাল গভর্নমেন্ট অনেক বেশি পাওয়ারফুল অ্যাজ কম্পেয়ার টু স্টেট। ঠিক আছে, পরবর্তীতে আমরা ওটা আরো ভালো মতন করে বুঝবো যে কিরকম ভাবে ইউনিয়ন পাওয়ারফুল হলো আর স্টেট কেন পাওয়ারফুল কম করা হয়েছে, কি কারণে। এখানে কিন্তু আজকে ধরো কোনো একটা রাজ্যের পোষাচ্ছে না, বা কোনো একটা রাজ্য যদি মনে করে যে আমি সেপারেট কান্ট্রি হিসাবে এক্সিস্ট করতে চাই, সেপারেট কান্ট্রি তৈরি করতে চাই নিজেকে নিয়ে, তাহলে বা 2-3-4টে রাজ্য মিলে একটা সেপারেট কান্ট্রি যদি চায় তাহলে তারা কিন্তু সেটা পারবে না। ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা নয়, বাট ইউএস এর ক্ষেত্রে যদি আমি দেখি, ইউএস একটা ফেডারেশন। ইউএস এর ক্ষেত্রে রাজ্য অনেক বেশি পাওয়ারফুল। ঠিক আছে, ইউএস এর ক্ষেত্রে রাজ্যগুলো 50টা প্রভিন্স একসাথে হয়ে চুক্তিবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে একটা ফেডারেশন তৈরি করেছে, তাই সেটার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকার স্বাধীনতার যুদ্ধ যখন হয় তখন 50টা প্রভিন্স কিন্তু ছিল না, সেই সময় 13টা প্রভিন্স ছিল। ঠিক আছে, কোনো এক সময় সেগুলো আলোচনা হবে। ইউএস এর ফেডারেশন, ইউএস এর যে স্টেট গুলো আছে চুক্তিবদ্ধ হয়ে একসাথে এসেছে। ভবিষ্যতে কোনো একটা সময় যদি এদের মনে হয় যে আমি কেউ বেরিয়ে যাব,
কেউ একটা বেরিয়ে যদি যেতে চায় বেরিয়ে যেতে পারে, অফিসিয়ালি তার কোনো প্রবলেম নেই, কিন্তু মিলিটারিলি পরবর্তীতে যদি ইউএসএ তার উপরে অ্যাকশন নেয় সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, বাট অফিসিয়ালি কোনো প্রবলেম নেই। আমাদেরকে এই রকম ফেডারেশন সাজেস্ট করা হয়েছিল, ইউনিয়ন সাজেস্ট করা হয়নি। ফেডারেশন কেন সাজেস্ট করা হচ্ছে? দেখো, ইংরেজরা না এমনি আমাদের উপরে শাসন করেনি। ইংরেজরা আমাদের উপরে শাসন ব্যবস্থা চালিয়েছে কারণ অনেক দূর পর্যন্ত এরা দেখতো, ঠিক আছে। এদের একটা টার্গেট ছিল, এদের একটা নীতি ছিল, যেটাকে আমরা জানি ডিভাইড অ্যান্ড রুল বলে। ডিভাইড অ্যান্ড রুলে এরা কি করতো, যত পারো এদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করে দাও, যত পারো এদের ইন্ডিয়ানসের মধ্যে, এদের মানে ইন্ডিয়ানসদের কথা, ইন্ডিয়ানসদের মধ্যে একটা যাতে কোনোভাবেই ক্রিয়েট না হয়, ঠিক আছে। আগের দিন এরা কি করলো, ফেডারেশন। মাইকের একটুখানি প্রবলেম হয়েছিল, সরি ফর দ্যাট। তো আমাকে ওই পুরো ব্যাপারটা আবার দেখতে হলো, বুঝতে হলো। যাকে যেটা বলছিলাম, দেখো, যে ইংরেজরা যে আমাদের উপরে শাসন করেছে না, আধিপত্য বিস্তার করেছে এত বছর ধরে, 200 বছর ধরে যে শাসন ব্যবস্থা চালিয়েছে, এরা এমনি এমনি কিন্তু শাসন ব্যবস্থা চালিয়ে যায়নি। এরা অনেক দূর পর্যন্ত দেখতো। এদের একটা অনেকগুলো পলিসির মধ্যে একটা মোস্ট ফেমাস পলিসি ছিল বা টার্গেট কি ছিল, যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, যে ভারতীয়দের মধ্যে যত ঝগড়া লাগিয়ে রাখা যায়, যত ডিভিশন ক্রিয়েট করে রাখা যায়, সেটা রিলিজিয়নের নামে হোক, সেটা কাস্টের নামে হোক, সেটা কালারের নামে হোক, সেটা কালচারের নামে হোক, যা খুশি, যেটা আমরা ডাইভার্সিটি নিয়ে আজকের ডেটে আমরা গর্ব করি, এইগুলোকে ক্রিয়েট করে, এইগুলোকে কাজে লাগিয়ে এরা ডিভিশন ক্রিয়েট করেছে দারুণভাবে। তো সেই ডিভিশন ক্রিয়েট করার আরেকটা কি বলবো পদক্ষেপ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটা আমার মনে হয়, আমি যতটুকু ইন্টারপ্রেট করে বুঝেছি, এটা আমার মনে হয়। সেই কারণে এরা ফেডারেশন আমাদেরকে সাজেস্ট করছে যে ফেডারেশন তৈরি করো, ফেডারেশন তৈরি করে নিজেরা ঝগড়াঝাটি করে মরো। মানে এদের একটা, এরা একদম বিলিভ করতো বা এরা একদম 100% শিওর ছিল যে ভারতবর্ষ কোনোদিন ইউনাইটেড হতে পারবে না, ভারতবর্ষের গ্রোথ হওয়া কোনোদিন মুশকিল আছে। সুতরাং যত এদের মধ্যে ডিভিশন ক্রিয়েট করে রাখা যায় তত ভালো। তাই এরা কি করছে, একটা অল ইন্ডিয়া ফেডারেশন সাজেস্ট করছে, ইউনিয়ন কিন্তু সাজেস্ট করছে না। 1935-এ আমরা কি তৈরি করেছি, আমরা তৈরি করেছি ইউনিয়ন। কোথায় লেখা আছে? আর্টিকেল 1 এর মধ্যে লেখা আছে, আর্টিকেল 1 ওখানে বলা আছে ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত, ইজ এ ইউনিয়ন অফ স্টেটস রাদার দ্যান ফেডারেশন অফ স্টেটস, ঠিক আছে। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ এই যে ফেডারেশন তৈরি করার কথা বলা হচ্ছে, এর আন্ডারে 3টে লিস্ট দেওয়া হলো, মানে কে কোনটার উপরে কাজ করতে পারবে, কার কোনটা আইটেম, ঠিক আছে সেইটা। তাহলে আমরা ভারতবর্ষকে এরা কি সাজেস্ট করছে, গোটা ভারতবর্ষকে এরা সাজেস্ট করছে ফেডারেশন। তার জন্য ফেডারেশনের জন্য, বা যেটাকে আজকের ডেটে আমরা সেন্টার বলি, ফেডারেশনের জন্য এরা কি একটা লিস্ট সাজেস্ট করেছে, ফেডারেল লিস্ট। ফেডারেল লিস্ট মানে যেটাতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে যেই জিনিসগুলোর উপরে ল তৈরি করতে পারে। উইথ দেখো, ফর সেন্টার উইথ 59 আইটেমস, এরকম 59 রকমের জিনিসপত্র আছে, 59 রকমের আইটেম আছে, যার উপরে ইউনিয়ন গভর্নমেন্ট বা ফেডারেল গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট আমি বলে ফেলছি এই কারণেই কারণ আমরা ইউনিয়ন আজকে ডেটে, ঠিক আছে, বাট ফেডারেল গভর্নমেন্ট বা সেন্টার ল তৈরি করতে পারবে। প্রভিন্সিয়াল, যেটা আজকে নাম স্টেটস, সেটা তখন নাম ছিল প্রভিন্সেস, ঠিক আছে। তাই প্রভিন্সিয়াল লিস্ট ওই সেই সমস্ত প্রভিন্স গুলোর জন্য যার মধ্যে 54খানা আইটেম আছে, 54 আইটেমস আছে, 54খানা আইটেমের উপরে এরা ল তৈরি করতে পারে। আর একটা কনকারেন্ট লিস্ট, যেটা কিনা বোথ ফর দি সেন্টার অ্যান্ড দি প্রভিন্সেস, এরকম 36খানা আইটেম আছে, যে 36 আইটেমের উপরে সেন্টার এবং স্টেট দুজনেই ল তৈরি করতে পারে। জিনিসটা একটু সহজভাবে বোঝো। ধরো আমরা কি করি, যখন বাড়িতে কোনো কিছু ডিসিশন নেওয়ার ব্যাপার থেকে, এটা একদম ফান্ডামেন্টালি জিনিসটা যদি বুঝি, বাড়িতে কোনো কিছু ডিসিশন নেওয়ার ব্যাপার থাকলে, বা লেটসে একটা ইনস্টিটিউশন চলে, ধরো আমাদেরই যেমন ইনস্টিটিউশন, ঠিক আছে, এই ইনস্টিটিউশনের কিছু কিছু যেগুলো ডিসিশন নেওয়ার ব্যাপার আছে সেটা শুধুমাত্র আমিই নিই, ঠিক আছে। কিছু ডিসিশন আছে যারা শুধুমাত্র আমাদের যে টিচার্স আছে তারা নেয়, ক্লাসের মধ্যে কি পড়াতে হবে, কতটা আজকে পড়াবো, কতটা পড়াবো না, ঠিক আছে, নেক্সট দিন কি পড়াবো, এই ডিসিশন গুলো ইন্ডিভিজুয়াল যে টিচার্সরা আছে তারাই শুধুমাত্র নেয়।
কিছু ডিসিশন আছে যারা আমি আর আমার যে সহকর্মীরা আছে তারা একসাথে মিলিত ভাবে নিই। তাহলে এই যে কিছু ডিসিশন যেটা আমি শুধু নিচ্ছি, সেন্টার যেটা শুধুমাত্র নিচ্ছে, দ্যাট ইজ দ্য ফেডারেল লিস্টের মধ্যে সেগুলো সাজেস্ট করা আছে। কিছু ডিসিশন আছে যেগুলো শুধুমাত্র স্টেটস নেবে, সেগুলোকে প্রভিন্সিয়াল লিস্ট। আর কিছু ডিসিশন আছে যারা দুজন মিলে আলোচনা করে নেয়, দ্যাট ইজ দ্য কনকারেন্ট লিস্ট। এবার এই যে ফেডারেল লিস্ট যেটা আছে সেটা আজকের ডেটে এটার নাম হয়ে গেছে ইউনিয়ন লিস্ট। এখন এটার নাম ইউনিয়ন লিস্ট। যেটা প্রভিন্সিয়াল লিস্ট আছে সেটা আজকের ডেটে সেটার নাম স্টেট লিস্ট, ঠিক আছে। আর যেটা কনকারেন্ট লিস্ট বলে আছে সেটা কনকারেন্ট লিস্ট বলেই আছে এখনো পর্যন্ত। তাহলে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এই হচ্ছে গল্প। এরপরে কি হলো দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 তো দেওয়া হলো, তারপরে কি গল্প চলছে। এই করতে করতে বেশ কয়েকটা বছর কেটে গেল। 1938-এ জওয়াহরলাল নেহরু কি বললো, অন বিহাফ অফ দি আইএনসি, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কংগ্রেসের হয়ে জওয়াহরলাল নেহরু বলল যে ভাই, দ্য কনস্টিটিউশন অফ ফ্রি ইন্ডিয়া, স্বাধীন ভারতের যে সংবিধান তৈরি হবে সেটা মাস্ট বি ফ্রেমড, সেটা তৈরি করতে হবে, অবশ্যই তৈরি করা উচিত, উইদাউট আউটসাইড ইন্টারফেয়ারেন্স, বাইরের শক্তির কোন রকমের হস্তক্ষেপ ছাড়াই আমরা তৈরি করব, তৈরি করা উচিত, বাই আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেক্টেড অন দ্য বেসিস অফ দি অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে সেই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান সভা, যেটার কথা 1934-এ এম.এন. রয় বলেছিল, ঠিক আছে। ইলেক্টেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা কিরকম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, যে কেউ গিয়ে বসবে না, তারা ইলেক্টেড হবে, ঠিক আছে। ইলেক্টেড হয়ে আসবে অন দি বেসিস অফ দি অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি কথাটার মানে হচ্ছে ভোটিং। ভোটিং এর মাধ্যমে এরা ইলেক্ট হয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসবে, যে কিনা বাইরের কোনো ইন্টারফেয়ারেন্স ছাড়াই কনস্টিটিউশন তৈরি করবে। কার কনস্টিটিউশন? স্বাধীন ভারতের কনস্টিটিউশন। 1935-এ দেখো ডিমান্ড করা হলো, 1938-এ জওয়াহরলাল নেহরু এটা বললো, এবং এই ডিমান্ডটা মানতে মানতেই ব্রিটিশ গভর্নমেন্টের লেগে গেল 5 বছর। দ্যাট ইজ 1935-এ, 1934-এ হলো ডিমান্ড সবার আগে। কে করলো? এম.এন. রয়, তিনি করলেন, ঠিক আছে। 1935-এ আইএনসি কার কাছে ডিমান্ড করলো? আইএনসি ডিমান্ড করলো ব্রিটিশার্সদের কাছে, এবং ব্রিটিশার্সরা তার এগেনস্টে কি নিয়ে এলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই অবধি কথাবার্তা হয়ে আছে, এরপরে সেরকম কিছু গাড়ি এগোয়নি এখনো। এরপরে কি হচ্ছে, 1940-তে মেজর ব্রেক থ্রু আসছে, যেটাকে কিনা আমরা আগস্ট অফার বলে জানি, ঠিক আছে। আগস্ট অফারে কি বলা হলো যে ভাই ঠিক আছে, বেশি ডিটেলসে আমাদের আগস্ট অফার জানার দরকার নেই, এটা হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আগস্ট অফারের মধ্যে তুমি ধরে নাও এরকম যে সিম্পলি বলা হচ্ছে ভাই ঠিক আছে, তুমি কনস্টিটিউশন তৈরি করো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার আগে তার জন্য তৈরি করো, তুমি তোমার নিজের ইচ্ছা মতন কনস্টিটিউয়েন্ট মানে কনস্টিটিউশন তৈরি করতে পারো, ঠিক আছে। এই যে আগস্ট অফার যেটা দেওয়া হলো, দেখো ইন 1940 দ্য ডিমান্ড ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য ব্রিটিশার্স অ্যান্ড দে প্রপোজড আগস্ট অফার। আগস্ট অফার প্রচন্ড একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হিস্ট্রির। আগস্ট অফার ওয়াজ প্রপোজড বাই দি ভাইসরয় লেনিনকো। এই নামটা প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে যে আগস্ট অফার যখন দেওয়া হয়েছিল সেইটা কে দিয়েছিল, ভাইসরয় কে ছিল? ভাইসরয়, আগের দিনই বলেছি ভাইস কথাটার মানে হচ্ছে রাজার প্রতিনিধি। কার? রয় কথাটার মানে হচ্ছে রয়্যাল। তাহলে ইংল্যান্ডের যে ক্রাউন আছে সেই ক্রাউনের প্রতিনিধি এখানে কে বসে আছে, তার নাম হচ্ছে ভাইসরয় লেনিনকো। পোস্টের নাম হচ্ছে ভাইসরয়, অ্যাকচুয়ালি ফুল যে পোস্ট আছে সেই পোস্টের নাম গভর্নর জেনারেল অ্যান্ড ভাইসরয় অফ ইন্ডিয়া। সেই সময় এটা পুরোটা পোস্টের নাম। আচ্ছা, আমি আগে জিনিসগুলোকে ব্রিফ করে দিই, তারপরে সবটা বুঝবে ভালো মতন ভাবে। তাহলে গল্প কি চলছিল স্টেপ বাই স্টেপ দেখো। 1934-এ এম.এন. রয় বলল, ঠিক আছে। এম.এন. রয় প্রপোজড কিসের কথা? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা বলেছিল এম.এন. রয়, ঠিক আছে, কনস্টিটিউশনের জন্য। 1935-এ দেন তারপরে এলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেখানে কিনা এটা প্রেসক্রাইব করা হলো যে তোমরা ভাই ফেডারেশন তৈরি করো, ঠিক আছে, ফেডারেশন তৈরি করার কথা বলা হলো। দেন তারপরে কি হচ্ছে, 1940-তে আগস্ট অফার প্রপোজ করা হলো। আগস্ট অফারের মধ্যে বলা হলো যে ঠিক আছে, তোমরা তোমাদের খুশি মতন কনস্টিটিউশন তৈরি করতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। এবার এই যে কনস্টিটিউশন তৈরি করার ব্যাপারে আমরা তো নতুন, ঠিক আছে,
আমাদের সেরকম কোনো আইডিয়া নেই। তো কনস্টিটিউয়েন্ট তৈরি করার জন্য যেহেতু আমাদের সেরকম কোনো আইডিয়া নেই, তাই 1942-তে ইন্ডিয়াতে এলো ক্রিপস মিশন। ঠিক আছে, ক্রিপস মিশন এক কথায় যদি আমি বলি তাহলে ইন্ডিয়ার যে সোশিও ইকোনমিক্যাল অ্যান্ড পলিটিক্যাল যে সিনারিও আছে সেই সিনারিওটাকে স্টাডি করবার জন্য কিছু ড্রাফট প্রপোজাল নিয়ে এলো। ক্রিপস মিশনের চেয়ারম্যান কে ছিল? ক্রিপস মিশনের চেয়ারম্যান ছিল স্ট্যাফোর্ড ক্রিপস। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো কোশ্চেন পরীক্ষায় প্রচন্ড বেশি আসে। আগস্ট অফারের সময় ভাইসরয় কে ছিল? ভাইসরয় লেলিনগো, এখনই আমরা বললাম। ক্রিপস মিশন, স্ট্যাফোর্ড ক্রিপস যখন এলো 1942-তে, ক্রিপস মিশন কিছু কারণে ফেল করে গেল। ঠিক আছে, কি জন্য এসেছিল? ইন্ডিয়ার যে সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল যে সিনারিও সেটাকে স্টাডি করবার জন্য সেই হিসাবে ড্রাফট প্রপোজাল দিয়েছিল ক্রিপস মিশনের মধ্যে। আমরা স্লাইডে যখন যাব তখন ভালো মতন করে বুঝবো জায়গাগুলো। ঠিক আছে, আমি জাস্ট ব্রিফ একবার বলছি। স্ট্যাফোর্ড ক্রিপস এলো, যেটা কিনা ফেল করে গেল। এই ক্রিপস মিশন যেটা আছে সেটা করে গেল ফেল্ড। তাহলে যেই কারণে ক্রিপস মিশন এসেছিল সেটা যদি ফেল করে যায় তাহলে সেটা তো পূরণ হলো না। সেই জন্য এই ক্রিপস মিশনের সাবস্টিটিউট হিসাবে যেটা এলো সেটা হচ্ছে 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান। ঠিক আছে, ক্যাবিনেট মিশন প্ল্যান, দ্যাট ইজ 1946, এই সময়টাতে এলো। তিনজন প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট লোক, স্ট্যাফোর্ড ক্রিপস, অ্যাভি আলেকজান্ডার অ্যান্ড প্যাথিক লরেন্স, এই তিনজন ভারতবর্ষে এসেছিল যারা ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে ভারতবর্ষে কিছু প্রপোজালস দিয়েছিল। এবং ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারেই ভারতবর্ষে তৈরি হলো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে কিনা ধীরে ধীরে সংবিধান তৈরি করার কাজ করে। এবং দেখো স্লাইডের মধ্যে আমরা যাচ্ছি এবারে। তাহলে ক্রিপস মিশন 1942-তে এই যে ভদ্রলোক স্ট্যাফোর্ড ক্রিপস, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, ইনি এসেছিলেন, ইনি চেয়ারম্যান ছিলেন 1942-তে মার্চে। ঠিক আছে, মার্চে এসে এখানে 24th প্রবাবলি মার্চ, এরকম কিছু একটা ডেট আমার খুব একটা মনে থাকে না, তো দরকার নেই। ঠিক আছে, ইন মার্চ 1942 স্ট্যাফোর্ড ক্রিপস আ মেম্বার অফ দি ব্রিটিশ ক্যাবিনেট। ক্যাবিনেট কি? দেখো আমাদের যে মন্ত্রিসভা থাকে সেই মন্ত্রিসভার মধ্যে 3 রকমের মিনিস্টার্স থাকে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যারা মিনিস্টার্স হয় বা সব থেকে ইম্পর্টেন্ট যে সমস্ত মন্ত্রিত্ব হয়, ঠিক আছে, মিনিস্ট্রি যেইগুলো হয় সেইগুলোর মিনিস্টারকে বলা হয় ক্যাবিনেট মিনিস্টার। যেমন আজকের ডেটে ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, MEA, ঠিক আছে, বা ফরেন মিনিস্ট্রি বলে যেটা আমরা জানি, সেইটা ক্যাবিনেট মিনিস্ট্রির আন্ডারে আসে। ঠিক আছে, ক্যাবিনেট মিনিস্টারকে, ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তার ফরেন মিনিস্টারকে, ফরেন মিনিস্টার আমাদের এস জয়শঙ্কর। ঠিক আছে, এস জয়শঙ্কর ক্যাবিনেট মিনিস্টার। ঠিক আছে, কিংবা ধরো রাজনাথ সিং আছে ডিফেন্স মিনিস্টার, তিনি ক্যাবিনেট মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টার PM যে আছে বা রাজ্যের ক্ষেত্রে CM যে আছে তার সব থেকে ইনার সার্কেল, সব থেকে ইম্পর্টেন্ট যে সমস্ত মিনিস্ট্রি গুলো সেগুলো থাকে ক্যাবিনেট মিনিস্টারের আন্ডারে। এখানে যদি PM অথবা CM যদি বসে থাকে তাহলে একদম ইনার সার্কেল, এটা হচ্ছে তোমার ক্যাবিনেট। ঠিক আছে, এরপরে আরো দুটো আছে, আমরা যখন মন্ত্রী পরিষদ বা COM, কাউন্সিল অফ মিনিস্টার্স যখন পড়বো তখন ওইখানে আলোচনা করব, এখনই দরকার নেই। ঠিক আছে, তাহলে ক্রিপস, স্ট্যাফোর্ড ক্রিপস কে ছিল? ব্রিটিশ ক্যাবিনেটের একজন মেম্বার। কেম উইথ আ ড্রাফট ডিক্লারেশন। ড্রাফট কথাটার মানে হচ্ছে খসড়া বা লিখিত। ঠিক আছে, ড্রাফট ডিক্লারেশন অন দ্য প্রপোজালস অফ দি ব্রিটিশ গভর্নমেন্ট। দিস প্রপোজালস ওয়ার টু বি অ্যাডপ্টেড অ্যাট দ্য এন্ড অফ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। স্ট্যাফোর্ড ক্রিপস কি বললো যে ভাই এখন তো যুদ্ধ চলছে, ঠিক আছে, কত সালের কথা হচ্ছে? 1942। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কবে থেকে স্টার্ট হয়েছে? 1939 থেকে। ঠিক আছে, 1938 থেকেই হাওয়া গরম ছিল, 1939 থেকে স্টার্ট হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, এইবারে কি বললো যে ভাই ড্রাফট ডিক্লারেশন নিয়ে এলো যে এরপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শেষ হয়ে যাবে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা এইগুলোকে লাগু করব। কি প্রপোজালস কি ছিল? ইম্পর্টেন্ট দেখো, দ্য কনস্টিটিউশন অফ দি ইন্ডিয়া ওয়াজ টু বি ফ্রেমড বাই অ্যান ইলেক্টেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা হবে, যেটা
1938 জওয়াহরলাল নেহেরু বলেছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মাস্ট বি ইলেক্টেড হতে হবে এবং বাইরের কোনো ইন্টারফারেন্স ছাড়াই সেটাকে তৈরি করবে আমাদের কনস্টিটিউশন। এখানে তাই বলা হয়েছে বাই অ্যান ইলেক্টেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা মেম্বার হবে তারা ইলেক্টেড হবে, তাদের দ্বারা কি হবে কনস্টিটিউশন তৈরি করতে হবে বাই দ্য ইন্ডিয়ান পিপল। কারা ইলেক্ট করবে? ইন্ডিয়ান পিপলরা, ঠিক আছে, ভারতের সাধারণ মানুষরা। দ্য কনস্টিটিউশন শুড গিভ ইন্ডিয়া ডোমিনিয়ন স্ট্যাটাস। এই টার্মটা একটুখানি মার্ক করবে, হোয়াট ইজ ডোমিনিয়ন। ডোমিনিয়ন জিনিসটা একটুখানি বোঝো যে ডোমিনিয়ন জিনিসটা কি। আজকের ডেটে ভারতবর্ষ কি? আজকের ডেটে ভারতবর্ষ সভারেন। প্রিয়াম্বলের মধ্যে বলা আছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু আ সভারেন সোশ্যালিস্ট ডেমোক্রেটিক রিপাবলিক। ঠিক আছে, এর মধ্যে তিনটা টার্ম প্রিয়াম্বলের মধ্যে পরে আমরা অ্যাড করেছি, বাট প্রিয়াম্বলের মধ্যে বলা আছে কি, ভালো মতন করে শোনো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি কথাটার মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ ভাবে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া গঠন করতে ইনটু আ সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। সভারেন, ভারতবর্ষ আজকের ডেটে সভারেন। তাহলে স্যার ডোমিনিয়ন জিনিসটা কি? ডোমিনিয়ন জিনিসটা একবার বুঝে নাও। ধরো একটা দেশ আছে, ইংল্যান্ড দিয়ে বোঝাই, ইংল্যান্ড যেহেতু ভারতবর্ষকে শাসন করে গেছে, ইংল্যান্ড দিয়ে বোঝাই। ইংল্যান্ড কি বলছিল, ধরো এখানটাতে বসে আছে ব্রিটেন, ঠিক আছে, এখানে আছে ব্রিটেন, এইখানে এই একটা স্টেট ইন্ডিয়া, ঠিক আছে। এইবার এই যে স্টেট মানে আমি বলেছি যে পলিটিতে যখনই স্টেট বলবো তখনই নেশনের কথা বলা হচ্ছে। ইন্ডিয়ার যে হেড অফ দ্য স্টেট আজকের ডেটে কে? আমাদের হেড অফ দ্য স্টেট হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট। ভারতবর্ষের হেড অফ দ্য স্টেট যে হয় সেটা হচ্ছে প্রেসিডেন্ট। হেড অফ দ্য গভর্নমেন্ট হচ্ছে গিয়ে প্রাইম মিনিস্টার, ঠিক আছে। এই যে প্রেসিডেন্ট আছে আজকে আমাদের ডেটে, আজকের ডেটে প্রেসিডেন্ট আছে হেড অফ দ্য স্টেট। যদি ভারতবর্ষের হেড অফ দ্য স্টেট যেটা আছে সেটা যদি ব্রিটেনের হেড অফ দ্য স্টেটকেই আমরা ভারতবর্ষের হেড অফ দ্য স্টেট মেনে নিয়ে চলি, তাহলে ভারতবর্ষকে বলা হবে ব্রিটেনের ডোমিনিয়ন। তার মানে কি স্যার ভারতবর্ষ স্বাধীন হলো না? দেখো ভারতবর্ষ স্বাধীন, ভারতবর্ষের স্বাধীন একটা গভর্নমেন্টও আছে, সব আছে, জাস্ট অফিসিয়ালি আমরা কি করলাম, ব্রিটেনের যে হেড অফ দ্য স্টেট আছে, এখানে ব্রিটেনের হেড অফ দ্য স্টেট কে? ব্রিটেনের যে হেড অফ দ্য স্টেট আছে সেটা হচ্ছে গিয়ে ক্রাউন। এদের হেড অফ দ্য স্টেট কে? ক্রাউন। কখনো রাজা থেকে কখনো রানী থেকে, তোমরা জানো ভালো মতন ভাবে, ঠিক আছে। 1600-তে কুইন এলিজাবেথ ওয়ান ছিল, মনে আছে, পড়েছিলাম আমরা, আগের দিনে পড়েছি। তাহলে ব্রিটেনের হেড অফ দ্য স্টেট হচ্ছে গিয়ে ক্রাউন। এরা কিন্তু বংশ পরম্পরায় ওই একই রাজবংশ থেকে চলছে যারা হেড অফ দ্য স্টেট, তারা কিন্তু ইলেক্টেড নয়, ঠিক আছে। এখানেও একটা দারুণ গল্প আছে, হেড অফ দ্য স্টেট যদি ইলেক্টেড হয় তাহলে সেটাকে বলা হয় রিপাবলিক। ভারতবর্ষ হচ্ছে গিয়ে রিপাবলিক। রিপাবলিকের আরো অনেকগুলো ফিচার্স আছে, বাট তার মধ্যে একটা প্রধান সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফিচার, সেটা হেড অফ দ্য স্টেট কখনো হেরিডিটারি হবে না, সে কিন্তু ইলেক্টেড হতে হবে। ভারতবর্ষের যে প্রেসিডেন্ট আছে সেই প্রেসিডেন্ট কি হয়? ইলেক্টেড হয়, ইনডাইরেক্ট ইলেকশন, বাট হি অর শি ইজ ইলেক্টেড। বোঝা গেছে? তাই ভারতবর্ষ কি চলছে, ভারতবর্ষের রিপাবলিক, বাট এইটা কিন্তু রিপাবলিক নয়, ব্রিটেন ডেমোক্রেসি। ডেমোক্রেসি কেন? কারণ ওখানে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট সময় সময় চেঞ্জ হয়, ঠিক আছে, একটা প্রসেসের থ্রু চেঞ্জ হয়। ভারতবর্ষও তাই, ভারতবর্ষ ডেমোক্রেসি, তার সাথে সাথে রিপাবলিক, প্রজাতন্ত্র আছে। কেন? কারণ হেড অফ দ্য স্টেট, দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট, ইজ দ্য ইলেক্টেড পার্সন। বোঝা গেছে? বাট এখানে কিন্তু ইলেক্টেড নয়, হেড অফ দ্য স্টেট যে আছে সে ক্রাউন এবং সে বংশ পরম্পরায় চলছে, সে কিন্তু ইলেক্টেড নয়। দ্যাট ইজ, এটা ডেমোক্রেসি তো অবশ্যই, বাট ব্রিটেন কিন্তু রিপাবলিক নয়। বোঝা গেছে? আচ্ছা, এবার মেন মুদ্দাটাতে আসি যে ডোমিনিয়ন কথাটা কি। ডোমিনিয়ন ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের যে হেড অফ দ্য স্টেট, আমরা নিজস্ব ইলেকশন না করে, ইলেক্ট না করে, ব্রিটেনের যে হেড অফ দ্য স্টেট আছে তাকেই যদি আমরা মেনে চলি, তাহলে আমরা বলবো যে ইন্ডিয়া ব্রিটেনের ডোমিনিয়ন। বোঝা গেছে? বা এরকম যদি হয় যে ভারতবর্ষের যে হেড অফ দ্য স্টেট আছে, দ্যাট ইজ দ্য প্রেসিডেন্ট, তাকে যদি লেটসে কালকে থেকে বাংলাদেশ বললো যে ভাই বাংলাদেশের আলাদা করে কোনো রাষ্ট্রপতি হবে না, হেড অফ দ্য স্টেট হবে না, ভারতবর্ষের যে হেড অফ দ্য স্টেট আছে তাকেই আমরা হেড অফ দ্য স্টেট হিসাবে মেনে চলবো,
ঠিক আছে, তাহলে বাংলাদেশকে ভারতবর্ষের ডোমিনিয়ন বলা হবে। স্যার আজকের ডেটে এরকম কিছু কেউ কি আছে? আছে। অস্ট্রেলিয়া কি করে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের যে রানী আছে এখনো তাকে মেনে চলে তার হেড অফ দ্য স্টেট বলে। প্রবাবলি নিউজিল্যান্ডও তাই করে, ঠিক আছে, আমি যতদূর আমার মনে আছে নিউজিল্যান্ডও সেম কেস। নিউজিল্যান্ড কি করে, ইংল্যান্ডের যে ব্রিটেনের যে রানী আছে বা ক্রাউন যে আছে তাকে এখনো পর্যন্ত তার হেড অফ দ্য স্টেট হিসেবে মানে। বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে ডমিনিয়ন, এই ছিল গল্প ডমিনিয়নের। এরা কি বলছে যে দ্য কনস্টিটিউশন শুড গিভ ইন্ডিয়া ডমিনিয়ন স্ট্যাটাস। এই যে কনস্টিটিউশন সংবিধান যেটা তৈরি হবে সেটা ভারতবর্ষকে কি করবে, ডমিনিয়ন স্ট্যাটাস দেবে। আমরা কি তৈরি করতে চাইছিলাম, আমরা তৈরি করতে চাইছিলাম সভারেন। দেখো তার সাথে সাথে কি প্রপোজালস আছে, এনি প্রভিন্স, কোনো একটা প্রভিন্স বা কোনো একটা যেটা আজকে ডেটে স্টেট হয়েছে, কোনো একটা রাজ্য যদি নট অ্যাকসেপ্টিং দ্য কনস্টিটিউশন উড বি ফ্রি, যারা এই কনস্টিটিউশন মানবে না, কোন কনস্টিটিউশন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে নতুন কনস্টিটিউশন তৈরি করবে সেই কনস্টিটিউশনের কথা হচ্ছে, তারা যদি না মানতে চায় উড বি ফ্রি, তারা ফ্রি হবে, তারা স্বাধীন হবে টু রিটেইন, তারা তাদের যে পজিশনে আছে ইটস কনস্টিটিউশনাল পজিশন, তাদের যে সাংবিধানিক যে চিন্তা ভাবনা আছে, তাদের যে পজিশন আছে, তারা সেই জায়গাটাতে থাকতে স্বাধীন হবে, কেউ তাকে বাধা দেওয়ার কিছু নেই। এক্সিস্টিং অ্যাট দ্যাট টাইম, তার যে কনস্টিটিউশনাল প্রভিশন আছে বা পজিশন আছে সেখানে সে থাকবে। অ্যান্ড with such non-acceding province, British government could enter into separate constitutional arrangements, এবং ব্রিটিশ সরকার কিন্তু সেই প্রভিন্সের সাথে একটা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টস এর মধ্যে যাবে, মানে কনস্টিটিউশন তৈরি করা বা তৈরি না করার মধ্যে কথা তার সাথে ব্রিটিশ গভর্নমেন্ট থাকবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার স্বাভাবিকভাবে ক্রিপস প্রপোজালস এর মধ্যে মুসলিম লীগ রিজেক্ট করে দিল। কেন রিজেক্ট করলো? কারণ মুসলিম লীগ সেপারেট ভাই একটা দেশ চাইছিল, সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি চাইছিল, মুসলিম লীগ রিজেক্ট করলো। আলটিমেটলি এই যে ক্রিপস মিশন যেটা ছিল সেটাই পুরোটা রিজেক্ট হয়ে গেল। দেখো, দ্য ক্রিপস প্রপোজালস ওয়ার রিজেক্টেড বাই দ্য মুসলিম লীগ হুইচ ওয়ান্টেড ইন্ডিয়া টু বি ডিভাইডেড ইনটু টু অটোনোমাস স্টেটস উইথ টু সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিজ। এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দুটো আলাদা চাইছিল, দুটো সেপারেট স্টেট চাইছিল, তোমরা জানো ভালো মতন ভাবে। ঠিক আছে, এই দুটো সেপারেট স্টেটের ডিমান্ডের জন্য, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিমান্ডের জন্য মুসলিম লীগ কি করে দিল, এই ক্রিপস প্রপোজাল যেগুলো আছে সেগুলো করে দিল রিজেক্ট। আর এইটা রিজেক্ট করার সাথে সাথে পুরো ক্রিপস মিশন যেটা আছে সেটা হয়ে গেল স্কোয়াশ, মানে কোনো কাজই লাগলো না। এবার যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার যে প্রসেসের ব্যাপার সেটার সম্পর্কে যা সাজেশন ক্রিপস মিশনের মধ্যে ছিল সেইটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে ক্রিপস মিশনের তো কোনো ভ্যালুই থাকলো না। তাহলে ভারতবর্ষের যে ডিমান্ড ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করার বা কনস্টিটিউশন তৈরি করার, সেটার কি গল্প হচ্ছে? সেটার তো যা ছিল অ্যাজ ইট ইজ তাই দাঁড়িয়ে আছে। সেই কারণে 1946-এ এলো ক্যাবিনেট মিশন প্ল্যান, বাংলায় যেটাকে বলা হয় মন্ত্রী মিশন। ভাই মন্ত্রী মিশন নাম কেন হয়েছে, ক্যাবিনেট মিশন প্ল্যান কেন নাম হয়েছে? এই কারণেই নাম হয়েছে কারণ যারা এসেছিল তিনজন, কারা কারা এসেছিল, স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার অ্যান্ড প্যাথিক লরেন্স। এর আগেও বলেছি এরা তিনজনই ছিল কি, এরা তিনজনই ছিল ক্যাবিনেট মিনিস্টার। কোথাকার? ব্রিটেনের ক্যাবিনেট মিনিস্টার ছিল। ঠিক আছে, সেই কারণে এই যে মিশনটার নাম সেটার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান, এবং যেহেতু সালটা 1946 তাই এটার নাম বলা হয়েছে ক্যাবিনেট মিশন প্ল্যান 1946। ঠিক আছে, দেখো ইন মার্চ 1946 ব্রিটিশ প্রাইম মিনিস্টার এটলি, এটলি মানে ক্লেমেন্ট এটলি, ঠিক আছে, সেই সময় প্রাইম মিনিস্টার ছিল, সে কি করলো একটা ক্যাবিনেট মিশন পাঠিয়ে দিল ইন্ডিয়াতে কনসিস্টিং অফ 3 ক্যাবিনেট মিনিস্টার্স, যাদের নাম স্যার স্টাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স। এই তিনটে নাম প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে আসে, বিভিন্ন পরীক্ষায় আসে, নামগুলো যেন ঠোঁটের আগায় সবসময় থাকে তোমার। ঠিক আছে, এরা কি করলো, এরা এসে ইট রিজেক্টেড দ্য আইডিয়া অফ দি টু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিজ। দেখো দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ডিমান্ড হচ্ছিল, যেই কারণে ক্রিপস মিশনও ফেল হয়ে গেল, একটা অন্যতম কারণ ছিল। ঠিক আছে, এর সবার আগে এসে বলে দিল যে ভাই দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো তৈরি হবে না। ঠিক আছে,
The elections to the Constituent Assembly took place in the July 1946. তাহলে স্যার মুসলিম লীগের ডিমান্ড কোথায় গেল? মুসলিম লীগের ডিমান্ডের actually reject হয়ে গেল, ঠিক আছে? কংগ্রেস somehow managed to create a situation where the demand of the Muslim League actually rejected. এইবারে সেটার কি রিয়াকশন কি হয়েছে সেটা আমরা হিস্ট্রির ইম্পর্টেন্ট পার্ট, পলিটির পার্সপেক্টিভসে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, তাই আমরা এখানে রাখিনি। জুলাইয়ে তার সাথে সাথে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য একটা ভোটিং হয়ে গেল, দ্য ইলেকশনস হয়ে গেল, ঠিক আছে? The members were indirectly elected by the member of the provincial assemblies. Provincial assemblies মানে আজকে যেমন রাজ্যগুলোতে বিধানসভা থাকে, ঠিক আছে? এরকম প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ছিল, সেই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির যারা মেম্বার তারা ভোট করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার তৈরি করলো। মানে যেরকম ভাবে রাজ্যসভার ইলেকশন হয় এক্স্যাক্টলি ওই রকম ভাবে ইলেকশন হয়েছে। আমরা পরবর্তীতে দেখবো রাজ্যসভার ইলেকশন, প্রেসিডেন্টের ইলেকশন কিরকম ভাবে হয়। এটা একটা ইনডাইরেক্ট ইলেকশনের প্রসেস, ঠিক আছে? দেখো, আন্ডার দিস প্ল্যান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়াজ ফর্মড ইন নভেম্বর 1946। ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করে যে ভাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোন প্ল্যানের আন্ডারে তৈরি হয়েছে? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করা হয়েছে 1946 এর ক্যাবিনেট মিশন প্ল্যানের আন্ডারে, ঠিক আছে? The total strength of the Constituent Assembly was 389. Strength মানে কতগুলো মেম্বার ছিল? 389 খানা মেম্বার ছিল কোথায়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে। Its task was to formulate constitution for facilitating appropriate transfer of the sovereign power from British authorities to Indian hands. ভারতীয়দের হাতে সভারেন কথাটার মানে হচ্ছে স্বতন্ত্র, সার্বভৌম, ঠিক আছে? সার্বভৌম বা স্বতন্ত্র কথাটার মানে কি? সার্বভৌম বা স্বতন্ত্র কথাটার মানে হচ্ছে আমার কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল কোনো প্রেসার আমি শুনতে বা মানতে বাধ্য নয়, ঠিক আছে? বাইরের অথরিটি আমার উপরে কোনো খবরদারি করবে না, দ্যাট ইজ দ্য সভারেন। এই কথাটার মানে হচ্ছে সভারেন। বাইরের অথরিটি, দেখো প্রেসার আলাদা জিনিস। যেমন S-400 এর যখন ডিল হচ্ছিল রাশিয়ার সাথে, S-400 জানো তো? S-400 হচ্ছে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম। এবারে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম S-400 আমরা কিনছিলাম কার কাছ থেকে? রাশিয়ার কাছ থেকে। রাশিয়ার কাছ থেকে যখন S-400 কেনা হচ্ছিল তখন ইউএস তারও একটা ডিফেন্স সিস্টেম আছে যেটার নাম হচ্ছে থার্ড ডিফেন্স সিস্টেম, THAAD, থার্ড, ঠিক আছে? সেই ডিফেন্স সিস্টেম বিক্রি করতে চাইছিল এবং তার হুমকিও এক রকমের থ্রেট বলতে পারো যে ভাই কাটসা লাগিয়ে দেবো, ইকোনমিক স্যাংশনস লাগিয়ে দেবো, এই সমস্ত করব। ভারতবর্ষ অ্যাজ এ সভারেন স্টেট, ভারতবর্ষ কি করলো? ভাই আমার S-400 দরকার, S-400 আমি নেব, যা খুশি তুমি করে নাও, ঠিক আছে? এইটা অ্যাকচুয়াল মিনিং অফ দি সভারেনিটি, বোঝা গেছে? বা ইন্টারনাল যদি হয় যে ভাই তুমি আন্দোলন করো, তোমার কোনো দাবি থাকলে তুমি সেটা ডেমোক্রেটিক পদ্ধতিতে আসো, ঠিক আছে? বাট তুমি যদি স্টেটের এগেনস্টে যদি বন্দুক ধরো, ইন্ডিয়ান যে স্টেট, ঠিক আছে? স্টেট মানে আমি বারবারই বলছি যে এখানে ভারতবর্ষের কথা বলছি। স্টেটের এগেনস্টে যদি তুমি বন্দুক তোলো বা তুমি যদি কি বলবো এই টাইপের যদি কিছু করতে চাও, ঠিক আছে, তাহলে তোমার কথা তো শোনা হবে না। তোমাকে যেরকম ভাবে প্রয়োজন মিলিটারিলি তোমাকে যেভাবে কন্ট্রোল করা, সেইভাবে কন্ট্রোল করা হবে। এই হচ্ছে গল্প, দ্যাট ইজ দ্য সভারেনিটি। তাহলে এইটা বলা হলো 1946 এর ক্যাবিনেট মিশন প্ল্যানের মধ্যে। নেক্সট দেখো, এবার এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে, আমরা এইটুকুটাই আজকে দেখবো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ওয়ার্কিং, ঠিক আছে? আরো কাজ আছে, ড্রাফটিং কমিটি, প্রচুর কমিটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, কারণ কনস্টিটিউশন তৈরি করা ইটসেলফ আ জাইগান্টিক টাস্ক। তো সেই কারণে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে অনেকগুলো আলাদা 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 কমিটি তৈরি করা হয়েছিল যাদের আলাদা আলাদা কাজ ছিল। বাট এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করছে? এখানে তিনটে ডেট আছে প্রচন্ড বেশি ইম্পর্টেন্ট। একটা 9th ডিসেম্বর 1946, একটা 11th ডিসেম্বর 1946, আর একটা 13th ডিসেম্বর 1946। একটুখানি দেখে নাও। দেখো, এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আছে এদের তিনটে মিটিং হয়েছিল। একটা 9th ডিসেম্বর 1946, একটা 11th ডিসেম্বর 1946, আর একটা হচ্ছে গিয়ে 13th ডিসেম্বর 1946।
এবার এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট যে মিটিং হচ্ছে দ্যাট ইজ দ্য 9th ডিসেম্বর 1946। সেই দিন যেহেতু ওল্ডেস্ট মেম্বার ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা, তাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইন্টারিম প্রেসিডেন্ট হিসাবে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, 9th ডিসেম্বর 10th ডিসেম্বর দুদিন তিনি ছিলেন প্রেসিডেন্ট। তারপরে 11th ডিসেম্বরে এসে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে। ঠিক আছে, এইবারে 13th ডিসেম্বর কেন বেশি ইম্পর্টেন্ট? 13th ডিসেম্বরে অবজেক্টিভ রেজলিউশন জওয়াহরলাল নেহরু প্রেজেন্ট করে। অবজেক্টিভ রেজলিউশনেরই কাটছাট রূপ আজকের ডেটে আমাদের সংবিধানের প্রিয়াম্বল। অবজেক্টিভ রেজলিউশন কথাটার মানে হচ্ছে, রেজলিউশন মানে হচ্ছে গিয়ে প্রস্তাব, অবজেক্টিভ মানে টার্গেট বলতে পারো। ঠিক আছে, তাহলে আমরা কনস্টিটিউশন কিরকম ভাবে তৈরি করতে চাইছি, কনস্টিটিউশনে অ্যাসপিরেন্স আমাদের অ্যাসপিরেশনস কি, গোলস কি, আমরা কনস্টিটিউশনকে কিরকম ভাবে তৈরি করতে চাইছি, এই সমস্ত কিছু বলা আছে অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে। ঠিক আছে, অবজেক্টিভ রেজলিউশনটাই কাটছাট করে আজকে ডেটে তৈরি হয়েছে প্রিয়াম্বল। তাহলে এই জিনিসগুলো আমরা একটুখানি দেখে নেই। দেখো, 9th ডিসেম্বর 1946 Constituent Assemblyর ফার্স্ট মিটিং। দিস মিটিং ওয়াজ অ্যাটেন্ডেড বাই 211 খানা মেম্বার্স। কেন? কারণ মুসলিম লীগ বয়কট করেছিল। মুসলিম লীগের দাবি কি? এখনো দাবি এটাই যে সেপারেট নেশন তৈরি করতে হবে। ঠিক আছে, মুসলিম লীগ বয়কটেড দ্য মিটিং অ্যান্ড ডিমান্ডেড ফর আ সেপারেট স্টেট অফ পাকিস্তান। ঠিক আছে, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির একটা বিউটি বলতে পারো যে ভাই যখনই এখানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মিটিং হবে তখনই প্রেসিডেন্ট দরকার। এবার যেহেতু প্রথম দিন ফাইনালি আমাদের ঠিক করা হয়নি যে পার্মানেন্ট প্রেসিডেন্ট কে হবে, সেই কারণে প্রথম দিন ওল্ডেস্ট যে মেম্বার ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা, তাকে একরকমের গেস্টার বলতে পারো এটা, তাকে গেস্টার দেখে তাকে আমাদের করা হয়েছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট। ঠিক আছে, 2 দিনের জন্য প্রেসিডেন্ট ছিলেন তিনি। ডক্টর সচ্চিদানন্দ সিনহা, দ্য ওল্ডেস্ট মেম্বার অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট অফ দ্য অ্যাসেম্বলি। পরীক্ষার সময় জিজ্ঞেস করে যে ফার্স্ট প্রেসিডেন্ট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কে ছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে সংবিধান সভা বা গণপরিষদ। গণপরিষদের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম প্রেসিডেন্ট কিন্তু ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। আর পার্মানেন্ট প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতিও ছিলেন। ঠিক আছে, সেই কারণে ইম্পর্টেন্ট। আচ্ছা, 11 ডিসেম্বর সেকেন্ড মিটিং হচ্ছে 1946। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ওয়াজ অ্যাপয়েন্টেড as the permanent president of the Constituent Assembly. H.C. Mukherjee and V.T. Krishnamachari were elected as the vice presidents of the assembly. দুখানা ভাইস প্রেসিডেন্ট ছিল। কে? একটা হচ্ছে এইচ.সি. মুখার্জি, এই নামটা অনেক বেশি আসে, এইচ.সি. মুখার্জি প্রায় সবাই জানে, বাট V.T. কৃষ্ণমাচারি এই একজন পার্সন, সেও কিন্তু ছিল। ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট, দুখানা ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ইম্পর্টেন্ট। এখনো খুব একটা বেশি এটা আসেনি পরীক্ষায়, বাট এইচ.সি. মুখার্জি অনেকবার পরীক্ষায় চলে এসছে। ওয়ার ইলেক্টেড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্টস। আর বি.এন. রাও, বেনিকাল নরসিম রাও, সে কি হয়েছিল? ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য লিগাল অ্যাডভাইজার অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, আইনি উপদেষ্টা তাকে নিযুক্ত করা হয়েছিল। এরপরে আর একটা ডেট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য 13th ডিসেম্বর 1946। 13 ডিসেম্বর 1946 এ জওয়াহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন প্রপোজ করে। অবজেক্টিভ রেজলিউশন এখনই বললাম, অবজেক্টিভ রেজলিউশন কথাটার মানে হচ্ছে উদ্দেশ্য প্রস্তাব বলতে পারো। ঠিক আছে, কিসের উদ্দেশ্য? কনস্টিটিউশন তৈরি করার। সেই সম্পর্কে হুইচ লেড ডাউন দ্য ফান্ডামেন্টাল অ্যান্ড ফিলোসফি অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল অ্যান্ড ফিলোসফিক্যাল যে অ্যাসপেক্ট, সেই দুটো অ্যাসপেক্টকে দেখানো হয়েছিল অবজেক্টিভ রেজলিউশনের মধ্যে। 22 জানুয়ারি 1947 সেই দিনে এসে এই যে অবজেক্টিভ রেজলিউশন আছে সেইটা সবাই মিলে গৃহীত হলো ইউনিমেনাসলি। দেখো, দিস রেজলিউশন ওয়াজ ইউনিমেনাসলি adopted by the assembly. It influenced the eventual shaping of the constitution through all its subsequent stages. Its modified version forms the preamble. এই যে preamble কোথা থেকে তৈরি হচ্ছে? এই অবজেক্টিভ রেজলিউশন থেকে তৈরি হচ্ছে প্রিয়াম্বল। ঠিক আছে, অফ দ্য প্রেজেন্ট কনস্টিটিউশন। তাহলে এই অবজেক্টিভ রেজলিউশন কি একটা ব্লু প্রিন্ট বলতে পারো যে ভাই কনস্টিটিউশন আমরা এরকম ভাবে তৈরি করতে চাইছি, এই এই আমাদের টার্গেট আছে, এই এই অ্যাসপিরেশনস আছে, এই এই গোলস আছে, এইগুলোর ওপর দিয়ে গল্প চলছে। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্কিং অফ দি
কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে জাস্ট এন্টার করেছি, এর পরের দিন আবার আমরা এইখান থেকে আবার কন্টিনিউ করব। আচ্ছা, একটা কথা আমি বলে দিই, অনেকের মনে হবে যে স্যার পড়াচ্ছেন খুব ভালো কথা, বাট এইগুলোর পিডিএফ কোথায় পাবো, মানে কি হবে? এগুলোর পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যেমন অন্য পিডিএফ গুলো পাও। ঠিক আছে, যারা জানো তারা অলরেডি জানো, যারা নতুন আছো তাদের বলে দিচ্ছি, এই যে লেকচার আছে সেইটার বা ভিডিও যেটা আসবে সেই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে, তার মধ্যে আমি পিডিএফ ফরম্যাটে এই জিনিসগুলো দিয়ে দেবো। ঠিক আছে, চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।